আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আল মোহাইমিনুল খান। আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ সকালবেলা এসে আমি পুরনো অভ্যাস যে খবর পড়ি, তো আজকে একটি খবর আমার সামনে এসেছে, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ। আপনারা জানেন যে আজকে যারা খবর পড়েছেন সকালবেলা পত্রিকায়, তারা দেখেছেন হয়তো বা যে বাংলাদেশ ও ভারতের কূটনীতির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে। কারণ দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর দিল্লি এবং আগরতলায় বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে, সেখানে ভারতীয় নাগরিকদের জন্য আমরা ভিসা চালু করে দিয়েছি। আপাত দৃষ্টিতে এটা একটি প্রশাসনিক সিদ্ধান্ত হলেও এর গভীরে কিন্তু রয়েছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, তার এক নতুন সমীকরণে ইঙ্গিত। কারণ লাস্ট 2 মাস ধরেই কিন্তু আমাদের সাথে কূটনৈতিক সম্পর্কে ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে ভারতের সাথে। এবং তার আগেও কিন্তু জুলাই আগস্টের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে ভারতের সাথে আমাদের বিশাল বড় একটি গ্যাপ তৈরি হয়েছে, এমনকি দুদেশেই তাদের দুদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে রেখেছিল। যদি একটু পেছনে ফিরে তাকাই, আমরা যে ডিসেম্বরে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো রয়েছে ভারতের, তাদের বিক্ষোভের জোরে নিরাপত্তাজনিত কারণে ভিসা সেবা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ, তখন ঢাকা ও দিল্লির সম্পর্ক ইতিহাসের অন্যতম একটা শীতলতম জায়গায় পৌঁছে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এবং বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে অবস্থান নিয়েছে, একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছেন। তারপরেই কিন্তু আসলে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, তার মধ্যে ব্যাপক টানপোড়েন তৈরি হয়। এবং ভারতও কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি করেছিল, এবং যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। কিন্তু কয়েকদিন আগেই যখন নতুন সরকার শপথ নেয়, তারপর কিন্তু আমরা ভারতে একটি ইউটার্ন দেখি, যে গত কয়েকদিনে কিন্তু এই দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন যে সরকার রয়েছে, তারা দায়িত্ব নেওয়ার মাত্র 2 দিনের মাথায় কিন্তু এই ভিসা সেবা চালুর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সবচেয়ে বড় চমক ছিল যে শপথ গ্রহণ অনুষ্ঠানে, অর্থাৎ যেদিন মন্ত্রিসভা শপথ নেয়, সেদিন ভারতের একজন উচ্চপদস্থ লোকের উপস্থিতি, যিনি হচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি কিন্তু নিজে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দিয়েছিলেন। এবং সেই চিঠিতে 3টি শব্দ ছিল খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে গণতান্ত্রিক, একটি প্রগতিশীল, এবং আরেকটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা এই নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী। এরপরে আসি ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়েছেন রণধীর জয়সওয়াল, তার ব্যাপারে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারত চায় দুদেশের ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। সরাসরি উত্তর না দিলেও তার কথায় আভাস পাওয়া গেছে যে ভিসা সহজ করার বিষয়টি দুই দেশের বরফ গলার প্রথম ধাপ হতে পারে। আমি যদি দেখি একজন সাংবাদিক হিসাবে, তাহলে বলবো যে ভারত এখন রিয়েলিস্টিক বা বাস্তববাদী কূটনীতিতে ফিরছে। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে দীর্ঘমেয়াদে তারা এই আঞ্চলিক স্বার্থ রক্ষা করতে পারবে না। তবে এর কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেই সাথে রয়েছে প্রত্যাশাও। সেটি হচ্ছে যে এই যে পদক্ষেপ, তা আসলে কতটা মসৃণ হবে। অনেকেই বলছে সেটি এতটা মসৃণ হবে না। বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন খলিলুর রহমান, তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের স্বার্থ বজায় রেখে, এই কথাটি কিন্তু বারবার তিনি মেনশন করেছেন, যে বাংলাদেশের স্বার্থ বজায় রেখে সব দেশের সাথে সুসম্পর্ক রাখা হবে। অর্থাৎ এবারের সম্পর্কে পারস্পরিক মর্যাদা এবং জাতীয় স্বার্থ হবে মূল ভিত্তি। আমার সাথে অনেকে কথা হয়েছে যারা রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তারা বলছে যে 18 মাসের যে অভূতপূর্ণ টালপড়েন রয়েছে, তার শেষে কিন্তু দুপক্ষই এখন রিসেট বাটন চাপছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, শেখ হাসিনার প্রত্যর্পণ বা সীমান্ত হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল অবস্থাগুলো যদি আসলে ক্লিয়ার না করে ভারত, তাহলে কতটুকু আগাবে এই সম্পর্ক। এবং পরিশেষে বলা যায় যে দিল্লি ও আগরতলায় যে বিশ্বাস সেবা চালু হয়েছে, তা কিন্তু কেবল ভ্রমণের সুযোগ নয়, বরং এটি একটি কূটনৈতিক সংকেত। ভারত ও বাংলাদেশের সরকার একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। এবং যদি খবরগুলো আপনি পড়েন, দেখবেন যে আসলে এটি কিন্তু খুবই আলোচনার বিষয় ভারতে এবং বাংলাদেশ উভয় ক্ষেত্রেই। কিন্তু এখানে কিছু প্রশ্ন উঠে আসে। একটি হচ্ছে, ভারত কি আসলে বাধ্য হয়ে নতুন সরকারের সাথে সম্পর্ক করছে, নাকি এটি কেবল একটি কৌশল? আসলে আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনসে বাধ্য হওয়া বলতে কিছুই নেই, সবই হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সামনে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। তারা শুরুতে পর্যবেক্ষকের ভূমিকা নিয়েছিল, কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং নিরাপত্তার দিক থেকে কৌশলগত বন্ধু। তাই দীর্ঘ মেয়াদী শীতল সম্পর্ক রাখা ভারতের জন্য নিজ জাতীয় স্বার্থে একেবারেই সম্ভব নয়, এবং সেটি আসলে ক্ষতিকর বটে। অর্থাৎ এটি একটি প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী কৌশলগত পরিবর্তন। তাই এখানে আসলে
বাধ্য হওয়া বা এ ধরনের কিছু নেই, আসলে এটি স্বার্থের টানেই এই সম্পর্ক ঠিক করতে হবে ভারতকে। এবার আসি, বাংলাদেশের পক্ষ থেকে যে ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কি একতরফা কিনা, কারণ ভারত কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি যে কবে নাগাদ বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা বা অন্যান্য ভিসাগুলো চালু করে দেবেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাকে অনেকেই করেছেন। সেটি হচ্ছে যে বাংলাদেশ আগে ভিসা সেবা চালু করে আসলে একটি ডিপ্লোম্যাটিক কার্টেসি বা কূটনৈতিক সৌজন্য দেখিয়েছে, কারণ কূটনীতিতে আসলে যে কোনো একজনকে সৌজন্য দেখাতে হয় এবং এর মাধ্যমে আসলে ঢাকা বার্তা দিল যে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। এবং তারা কিন্তু তখনই সিদ্ধান্ত নিয়েছে যখন ভারতের লোকসভার স্পিকার বাংলাদেশে এসে নতুন প্রধানমন্ত্রী দেখা করেছেন এবং নিজের আগ্রহ প্রকাশ করেছেন। অর্থাৎ একেবারেই যে বাংলাদেশই প্রথম করেছে তা না, ভারতও আগে একটা ডিপ্লোম্যাটিক এফোর্ট দিয়েছে, তারপরে কিন্তু এই সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে। এর ফলে আশা করা যায় যে দিল্লির পক্ষ থেকেও খুব শীঘ্রই বাংলাদেশের জন্য ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসা সহজ করার ঘোষণা আসবে। এবং আমরা যদি গতকালকে বা বিভিন্ন গণমাধ্যমে যে দেখবেন যে রণধীর জয়সওয়াল যিনি আছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তার বক্তব্যে কিন্তু এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পলাতক প্রধানমন্ত্রী বা পলাতক শেখ হাসিনার ভারতে অবস্থান কি এই সম্পর্কের কাঁটা হয়ে দাঁড়াবে কিনা, এটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে মনে রাখতে হবে যে রাষ্ট্রীয় সম্পর্ক কোনো একক ব্যক্তির উপর নির্ভর করে না। ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন তখন তারা পারস্পরিক মর্যাদা নিয়ে কথা বলেছেন। সম্ভবত পর্দার আড়ালে এমন কোনো সমঝোতা হচ্ছে যেখানে আইনি প্রক্রিয়া এবং কূটনৈতিক স্থিতিশীলতা দুটোকে গুরুত্ব দেওয়া হবে। তবে বিষয়টা সময় সাপেক্ষ এবং এই প্রশ্ন কিন্তু এই সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে। এবার আসি আরেকটি প্রশ্ন যেটি খুব বারবার এসেছে বা অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, সেটি হচ্ছে এই যে সম্পর্ক আস্তে আস্তে ঠিক হচ্ছে, এর পেছনে তৃতীয় কোনো শক্তি যেমন চীন বা যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা। কারণ বাংলাদেশ এখন একটি মাল্টিপোলার এবং বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যা বলছেন তা হচ্ছে স্বার্থ বজায় রেখে সবার সাথে সুসম্পর্ক। ভারত চাইবে যে বাংলাদেশের যেন সাথে সাথে তাদের সম্পর্ক যেটি রয়েছে, যেহেতু বাংলাদেশ তাদের সবচেয়ে বড় ল্যান্ড বেস বর্ডার তাদের সাথে বাংলাদেশের, এবং আপনি হয়তো অনেকেই জানেন না যে ভারতের সবচেয়ে বড় সীমান্ত কিন্তু বাংলাদেশের সাথে। সেখানে আসলে ভারতও চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে এবং যেভাবেই হোক নিজেদের মধ্যে যে ডিপ্লোম্যাটিক একটা জটিলতা সৃষ্টি হয়েছে তাকে স্বাভাবিক করে নিয়ে আসতে। তাই নিরাপত্তার দিক থেকে শুরু করে সব দিক থেকে ভারত আসলে বাংলাদেশকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশও চাইবে ভারত যেন তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে অর্থাৎ বাংলাদেশের ভেতরে রাজনীতিতে কোনো হস্তক্ষেপ না করে। আসলে এসব মিলিয়েই তৃতীয় শক্তি যারা রয়েছে চীন, আমেরিকা, তাদের সাথে একটা সম্পর্ক স্বাভাবিক থাকবে এবং এক্ষেত্রে নতুন সরকারের জন্য এটা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে এই সবগুলো দেশের সাথে বা বহুমুখী পররাষ্ট্রনীতিকে ব্যালেন্স করা। কারণ যে কোনো দেশের জন্য এটি খুব জটিল একটি বিষয় যে যেখানে মাল্টিপোলার তৈরি হয় সেখানে সম্পর্ককে স্বাভাবিক রাখা এবং পররাষ্ট্রনীতি ঠিক রাখা। তবে যেটি বারবার বলা হচ্ছে যে স্বার্থ বজায় রেখে সুসম্পর্ক, যদি এই লাইনের সাথে বাংলাদেশ অ্যালাইন থাকে তাহলে কিন্তু এটি অনেকটা সহজ হয়ে যেতে পারে। এবং এখানে চীন বা যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলেও ঢাকা দিল্লির সম্পর্ক এখন অনেক বেশি দ্বিপাক্ষিক লেনদেন বা ট্রানজ্যাকশনাল ভিত্তিক হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আগে একটা ছিল যে একতরফা সম্পর্ক, অর্থাৎ বাংলাদেশ ছোট দেশ তাই তাকে আগেই সারেন্ডার করতে হতো, অনেক কিছু বেশি দিয়ে দিতে হতো বা ডিল করার ক্ষেত্রে আসলে সুবিধা নিতে পারতো না। সেই জায়গা থেকে বাংলাদেশ সরে আসবে, কারণ নতুন পররাষ্ট্রনীতি বা সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি কথা বলা হচ্ছে সবার আগে দেশের স্বার্থ, অর্থাৎ ট্রানজ্যাকশন ছাড়া কিন্তু কোনো সম্পর্ক তৈরি হবে না। তো এটি একটি বড় সম্ভাবনা এবং চমক থাকতে পারে এবং আশা করা যেতে পারে খুব শিগগিরই ডিপ্লোম্যাটিক সম্পর্ক একই সাথে যে ভিসা জটিলতা রয়েছে দু দেশের মধ্যে তা পুরোপুরি দূর হবে। এবং যেহেতু বাংলাদেশে অনেক মানুষকে যেতে হয় ভারতে চিকিৎসার জন্য বা বিভিন্ন কাজে, সেক্ষেত্রে সেই ভিসা আবার তারা খুলে দেবে। এবং বাংলাদেশ কিন্তু আসলে প্রথম এই উদ্যোগ নেয়নি, আগে ভারত তাদের লোকসভা স্পিকারে পাঠিয়েছে, সেখানে আলোচনা হয়েছে, তারপর কিন্তু বাংলাদেশি পদক্ষেপ নিয়েছে। তো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি অ্যাপ্রিসিয়েট করার মতো, কখনোই একতরফা হওয়া উচিত না। যেমন একসময় ভারতের একতরফা আমরা চলে গিয়েছিলাম, সেটা ঠিক ছিল না, একইভাবে অন্য কোনো দেশের সাথে আমাদের একতরফা সম্পর্ক ভালো না। তো বাংলাদেশ যে নতুন নীতি হাতে নিয়েছে যে সবার আগে স্বার্থ দেশের তারপর সম্পর্ক, সেটি আসলে হতে পারে যে আমাদের জন্য নতুন ডিপ্লোম্যাটিক চমক বা ডিপ্লোম্যাটিক ম্যাজিক। এবং সেই প্রত্যাশা তাকিয়ে আছি যেদিন হচ্ছে বাংলাদেশ সবগুলো ডিলের ক্ষেত্রেই বাংলাদেশকে প্রাধান্য দেবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সকালবেলা খবরটি পড়ে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এবং নিজের অভিমত প্রকাশ করি, সেখান থেকে এটি বলা। এবং আমি প্রত্যাশা করবো যে আমাদের সরকার যে নীতি হাতে নিয়েছে তাতে স্ট্রিক্ট থাকবে এবং সবার আগে দেশের স্বার্থ চিন্তা করবে। আসসালামু আলাইকুম।